দেখো, অশোকে একজন লেখক হচ্ছে পাবলো নেরুদা। ইনি একজন বিদেশি কবি। এটা স্প্যানিশ ভাষায় লেখা। মূল কাব্যের নাম হচ্ছে বিদেশি ফুলের রক্তের ছিটে। এটা লেখা হয় 2012 26শে ডিসেম্বর। আর এটাকে, যেহেতু স্প্যানিশ ভাষায় লেখা হয়, এটা বাংলায় অনুবাদ করেন নবারুণ ভট্টাচার্য। আর এই পাবলো নেরুদা যেহেতু স্প্যানিশ কবি, ওনার প্রকৃত নাম আমাদের বইতে পাঠ্যপুস্তকে 18 পৃষ্ঠারে দেয়া আছে নেকতালি রিকার্দো রেসেন বাসোয়ালতো, এনার প্রকৃত নাম। এই যে অশোকে একজন, এই যে কবিতাটা আমরা পড়ছি, অশোকটা কি এটা আমরা কবিতার শেষে বলবো। আর কবিতাটা খুব স্পর্শকাতর কবিতা। আর একটা বিষয় হচ্ছে যে এই কবিতার যুদ্ধোত্তর পরিস্থিতিতে মানব জীবন চরিত্র কত বেশি ব্যতিব্যস্ত হয়। আর শুধু তাই নয়, যুদ্ধ যে ভয়াবহতা, এই ভয়াবহতা নারী পুরুষের যে প্রেম ঘটিত সম্পর্ক তাকে পরাস্ত করতে পারে, তার একটা জ্বলন্ত নিদর্শন এই কবিতায় আমরা পাবো, সেটা শেষের দিকে। এবার কবিতায় ফিরে আসি। এবারে দেখো, আমরা যে সমস্ত পরিবার থেকে বড় হয়েছি, আমরা ছোট থেকে দেখেছি যে সকাল হলেই সবার মধ্যে একটা কর্মব্যস্ততা থাকে। কি, যে বাবা কাজে যাবে, কি দোকানে যাবে, কি চাকরিতে যাবে, হ্যাঁ, কি বিজনেস বা ব্যবসায় যাবে। একটা সকালের সবার বাড়ির মধ্যে কি হয়, একটা টানাপোড়েন হয়। হ্যাঁ, কোলাহল, চিৎকার চেঁচামেচি, এই কর সেই কর, ওই কর, এটা দে ওটা দে সেটা দে। কি করলো, বাবাকে তাড়াতাড়ি করে মা রেডি করে দিল, টিফিন গুছিয়ে দিল, একটু ব্যাগটা গুছিয়ে দিল, জুতোটা এগিয়ে দিল, জামাটা এগিয়ে দিল। তাহলে কি হচ্ছে, বাবাও তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল। এই যে বেরিয়ে যাওয়ার কথাটা আমি বলছি, বেরিয়ে যাওয়া মানে প্রত্যেকের বাড়িতে কি হয়, সদস্যের উপরে একটা উঁচু মতো দিক থাকে, দরজাটা নিচের অংশ, তাকে আমরা আগেকার ভাষায় চৌকাঠ বলি। এখনকার যে সমস্ত আধুনিক বাড়ি আছে সেখানে চৌকাঠ থাকে না, প্লেন হয়। তো সেই চৌকাঠের পা দিয়ে বাবা বেরিয়ে গেল। আমরা জানি যে হ্যাঁ, বাবা বেরিয়ে গেছে তার নিজের উপার্জনের তাগিদে, কর্মব্যস্ততা নিয়ে। সে আবার সে দুপুরবেলা বাড়িতে ভাত খেতে আসবে, কটার দিকে, হয়তো 1-1:30টার দিকে আসবে। দোকানে যদি সে বিজনেসম্যান যদি হয়, তাহলে দোকানে যদি ভিড় থাকে তাহলে হয়তো আধ ঘন্টা একটু দেরি করে আসবে। আর এখন যেহেতু ফোন এসে গেছে, হয়তো বাড়ি থেকে ফোন করলো, বাবা কখন আসবে, তারা দোকানে খরিদ্দার আছে, আধ ঘন্টা পরে আসবে। বাবা বাড়িতে এলো, খাওয়া দাওয়া করলো, হয়তো আধ ঘন্টা একটু রেস্ট নিল, নিয়ে আবার দোকানে চলে গেল। দোকানে চলে গিয়ে 8টা 8:30টার দিকে দোকান বন্ধ করে, এবার আমাদের যার সমস্ত সাংসারিক প্রয়োজনীয় সামগ্রী আছে, হ্যাঁ, বাজার হাট করে বাবা আবার 8টা 8:30 9টার মধ্যে ফিরে গেল। এই ধরনের জীবন চরিত্রের মধ্যে আমরা পরিগণিত, এবং এটা অনেক বেশি আমাদের মধ্যে একটা হ্যাবিচুয়াল হয়ে গেছে যে না, বাবা এই সময় বার হয়, এই সময় আসে, এই সময় খাওয়া দাওয়া করে রেস্ট করে চলে যায়। যারা সরকারি চাকরি বাকরি করে তারা তো দুপুরবেলা বাড়িতে খেতে আসে না, তারা সকালবেলা বেরিয়ে যায়, সেই রাত্রের 8টা 8:30টার মধ্যে চাকরি শেষ করে তারা বাড়িতে ফেরে। এই বাড়িতে ফেরিটার উপর আমাদের এই কবিতার মুখ্য বিষয়। সেটা কি, যে বাড়ি থেকে বার হচ্ছে উপার্জনের তাগিদে, কিন্তু একটা সময়ের পরে তারা আবার তার নিজের বাড়িতে ফিরে আসে, তার মা বাবার কাছে, তার স্ত্রীর কাছে, তার ছেলে মেয়ের কাছে। শুধু তাই না, ফিরে আসে না, তাদের সাংসারিক জীবন চরিত্রে বাবার যে অভাব সেটা তারা অনুভব করে না। এবং তাদের সকলের চাহিদা, মা বাবা স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেকের চাহিদা কিন্তু ওই বাবাই একই মেটাতে শুরু করে। ফলে আমাদের জীবনটা অনেক বেশি স্বাচ্ছন্দ্যে পরিগণিত হয়। এখানে আমরা পাঠ্যপুস্তকে যে কবিতাটা পেয়েছি সেখানে বলা হচ্ছে যে একটা সৈনিকের জীবন চরিত্রটা কেমন হয়। সৈনিক কিন্তু আমাদের বাবা মার মতো, যে মারাও এখন আধুনিক যুগে মারাও কর্মব্যস্ততার মধ্যে মেতে উঠেছে, তারাও উপার্জনের তাগিদে বাড়ি থেকে বার হয়। যাই হোক, তো এখানে কি হচ্ছে, যারা সৈনিক হয়, সৈনিক চাকরি পাওয়ার পরে তাদের একটা 3 মাস কি 4 মাস একটা ট্রেনিং হয়। ট্রেনিং হওয়ার পরে তাদের পোস্টিং হয় অনেক অনেক দূরে। এই পোস্টিং হওয়ার তারা হয়তো 3 মাস বা 6 মাস তারা বাড়িতে আসতে পারে না। এবার যখন বাড়িতে আসতে পারে না, আমাদের যে কবিতাটা আছে যে অসুখী একজন, সেই সমস্ত সময় কি হতো, যে কবি যখন সৈনিক যখন বাড়িতে ফিরতে পারবে না, তখন কি হবে, তার যে অভাবটা সেটা বাড়িতে সবাই অনুভব করবে, তার স্ত্রী, তার মা বাবা, তার ছেলে মেয়ে, যে বাবা থাকলে এটা হতো, বাবা থাকলে এটা করতাম। হ্যাঁ, তার স্ত্রী ভাববে, তার স্বামী যদি থাকতো হয়তো ওখানে ঘুরতে যেতাম। ছেলে মেয়ে ভাববে আমাকে বাবা এটা কিনে দিত। মা বাবা ভাববে সবার কাছে ছেলে আছে, আমার ছেলেটাই আমার কাছে নেই, যা উপার্জনের তাগিদে চলে গেছে। কিন্তু দেখো, সেই সৈনিক যখন উপার্জনের তাগিদে তার যখন অনেক দূরে পোস্টিং হয়, তখন কিন্তু সৈনিকের জীবন চরিত্রটা প্রত্যেকটা ঘড়ির কাঁটার সঙ্গে
অনিশ্চয়তা ভরা থাকে। কোনো শত্রুপক্ষের গুলি বা গোলাবারুদ এসে তার জীবনটা তার শরীর থেকে কেড়ে নিতে পারে। প্রত্যেকটা সেকেন্ড তার কাছে একটা অনিশ্চয়তা ভরা থাকে। তো যাই হোক, তার পোস্টিং যেখানে হয়েছে সেখান থেকে হয়তো 3 মাস কি 6 মাস পরে সেই সৈনিক হয়তো বাড়িতে একটা চিঠি দিল যে সে ফিরবে, সৈনিক ফিরবে, অমুক তারিখে ফিরবে। এখন সৈনিক যখন ফিরবে তখন বাড়িতে একটা উৎসবের সাংঘাতিক পরিবেশ তৈরি হয়। কি, অনেক দিন পরে মা বাবার কাছে তার সন্তান ফিরছে, স্ত্রীর কাছে তার স্বামী ফিরছে, ছেলে মেয়ের কাছে তার বাবা ফিরছে। ফলে বাড়িতে আমরা যেমন আমাদের জাতীয় উৎসব পালন করি, সৈনিকের বাড়িতে সেই ধরনের একটা উৎসবের আমেজ তৈরি হয়। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, সৈনিক যেটা খেতে ভালোবাসে তার মা বাবা তার স্ত্রী সেটা তৈরির একটা সামগ্রী বা একটা প্রস্তুতি তৈরি করে। বাবা বাবা ফিরবে, তার ছেলে মেয়েও ভাবে বাবা সেটা কিনে দিতে বলবো, ওখানে ঘুরতে যাবো। ফলে একটা সাংঘাতিক একটা উৎসবের পরিবেশ তৈরি হয়। অনেক দিন পরে সৈনিক তার বাড়িতে ফিরছে। তো সৈনিক বাড়িতে এলো, উৎসবের আমেজ তৈরি হলো, সবাই খুশি, মা বাবা স্ত্রী ছেলে মেয়ে, এমনকি পাড়া প্রতিবেশী পর্যন্ত একবার ওকে মেরে দেখতে আসছে, বাড়িতে ফিরেছিস, কেমন আছিস। ফলে সৈনিকেরও খুব ভালো লাগে। এবার বাড়িতে একটা সাংঘাতিকভাবে দেখা যায় একটা উৎসবের পরিবেশ। আমরা কিভাবে উৎসবের পরিবেশের একটা অঙ্গ হচ্ছে খাওয়া দাওয়ার সূচনা হয়। তো খাওয়া দাওয়ার একটা রেশও তৈরি হয়ে গেল। তো এই পর্যন্ত সব কিছুই ঠিকঠাক, সবাই ভীষণ খুশি। কিন্তু ঈশ্বর একটু এই দিকে একটু কৃপণতা করে, খুশিটাকে আমাদের দীর্ঘদিন আমাদের কাছে রাখতে দেয় না। তো হঠাৎ একটা বার্তা এলো সৈনিকের কাছে যে সৈনিক তুমি আবার ফিরে এসো গো। কেন? শত্রুপক্ষ আমাদের দেশের আক্রমণ করেছে, তোমাকে আর বাড়ি থাকলে হবে না। সৈনিক সেই মুহূর্ত সেই বার্তাটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে তার যুদ্ধে যাওয়ার প্রস্তুতি শুরু করে। যে সমস্ত সৈনিকরা নেয় বিছানাপত্র জামা কাপড় ইত্যাদি ব্যাগ ট্যাগ নিয়ে সে তার বাড়িতে তার মা বাবা তার ছেলে মেয়ে এবং শেষ পয়েন্ট হচ্ছে তার স্ত্রী, তার প্রেমিকা, তার প্রেয়সী, সেই প্রেয়সী বা প্রেমিকার কাছে সে তার শেষ বিদায়টা চায় যে আমি কিন্তু চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, আর বাড়িতে যারা আছে আমি তোমার উপর দায়িত্ব দিয়ে গেলাম, সবাইকে যেন সেইভাবে মেনটেন করো বা সুস্থ রেখো বা তাদের চাহিদাগুলো মিটিও বা তাদেরকে প্রতিনিয়ত একটু খেয়াল রেখো, বৃদ্ধ বাবা মা আছে বলে সৈনিকটা বাড়িতে যে চৌকাঠটা আছে সেই চৌকাঠের বাইরে প্রথম সে পা রাখে এবং হয়তো যাওয়ার সময় তার শেষ বিদায় হাত একটু নাড়িয়ে বললো যে আমি যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। এখানে দেখো সৈনিক যখন প্রথম চৌকাঠে পা দিচ্ছে সে জানে যে যুদ্ধর যে ভয়াবহতা সেটা তার প্রাণটা তার শরীর থেকে 1 সেকেন্ড লাগবে না কেড়ে নিতে। অর্থাৎ যুদ্ধর জীবন চরিত্র একটা সৈনিকের ক্ষেত্রে অনিশ্চয়তা ভরা। তাই সৈনিকটা ভাবলো হয়তো এই চৌকাঠে পা দেয়া আমার জীবন চরিত্রের শেষ পা দেয়া, আমি হয়তো আর আমার বাড়িতে ফিরতে পারবো না। কিন্তু দেখো তার যে স্ত্রী, তার যে প্রেয়সী, তার যে প্রেমিকা, সেভাবে আর 5জন পুরুষ যেমন বাড়ি থেকে তার কর্মব্যস্ততার মধ্যে উপার্জনের তাগিদে বার হয়, তারা তো আবার ফিরে আসে। তার স্বামী বা তার প্রেমিকও হয়তো সেভাবে ফিরে আসবে। ফলে সে ঠিক সেই মুহূর্তে অত ভারাক্রান্ত হয় না। এটা অন করেছো। আমি তাকে ছেড়ে দিলাম, মানে কবির সরি সৈনিকের যে স্ত্রী সে জানে আর 5জন, হ্যাঁ, আর 5জন যেভাবে বাড়ি থেকে বার হয় তার কর্মব্যস্ততাকে নিয়ে আবার তারা সঠিক সময় বাড়িতে ফিরে আসে। তো আমার স্বামীও হয়তো এই যে যুদ্ধক্ষেত্রে গেছে সৈনিক, সে আবার যুদ্ধ শেষ হয়ে গেলে আবার তার বাড়িতে সে ফিরে আসবে। কিন্তু যুদ্ধোত্ত পরিস্থিতিতে কি ভয়াবহ হতে পারে সেই চিন্তাভাবনা সেই সৈনিকের স্ত্রী ছিল না। তাই সে তার নিজের স্বমহিমায় তার স্বামীকে বিদায় দিল এবং সেই সৈনিক যখন চৌকাঠে প্রথম পা দিল সে ভাবলো যে হয়তো আমার জীবন চরিত্রে আমার সব থেকে কাছের আপনজনদের শেষ বিদায় জানিয়ে সেই চৌকাঠে পা দিয়ে চলে গেল। এখান থেকে কবিতার সূত্রপাত হয়। অফ করো।